হ্যাঁ, ওটা চলছে, কাজ চলছে। ওকে, সো আজকে আমাদের টার্গেট হচ্ছে এই অ্যালটারনেটিভ মডেল এবং ইকোনমিক ফিজিবিলিটি গুলো অ্যানালাইসিস করা, যে কত টাকা আমাদের আসলে আসতে হয়। আমরা আজকে মডেল অঙ্কের মাধ্যমে আসলে বিষয়গুলা ভেরিফাই করব, যে অঙ্ক দিয়ে করলে কিরকম হয়। সো এটা হচ্ছে কোকোমো মডেল। কোকোমো হচ্ছে মিনিং হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল, যেটা হচ্ছে ব্যারি বোয়েম ইন 1981 এ হচ্ছে এই জিনিসটা হচ্ছে সে আবিষ্কার করছে। বলতেছে যে আমি একটা মডেল দিলাম আপনাদেরকে, আপনারা এই মডেল ইউজ করে এই ইয়ে ফর ডিউরেশন এবং কস্ট কে বের করতে পারবেন। ডিটেলস আপনার ইচ্ছা। ওকে, সো আমাদের এই কোকোমো মডেলে আমরা তিনটা লেভেলের কাজ করি সাধারণত। একটা হচ্ছে বেসিক, একটা ইন্টারমিডিয়েট, একটা ডিটেল। বেসিক দিয়ে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এই যে আপনারা কে লগ জানেন যে আমরা লাইনস অফ কোড জানি কতটুকু কোড করতে হবে, এটা থেকে একদম বেসিক কোড থেকে আমাদের কোকোমো বের করা যায়। তারপরে আমরা এখানে ইন্টারমিডিয়েট কোকোমোতে কি করি, ইন্টারমিডিয়েট কোকোমোতে বিভিন্ন এদিক সেদিক যদি হয়, প্রবলেম হয়, সেই সব ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। সেসব অ্যাডজাস্টমেন্ট দিয়ে ভ্যালু গুলাকে অ্যাডজাস্ট করতে পারি, একটু টিউন করতে পারি। যে আমার 5 দিন লাগবে, যদি একটু খারাপ পরিস্থিতি হয় তাহলে 6 দিন লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটে করি। ওকে, ডিটেইলে হচ্ছে আরো ডিটেইল আমরা অ্যানালাইসিস করি, একদম ব্রেক ডাউন করে করে অঙ্ক করি আর কি। তো মেইনলি হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা ইনপুট দিব হচ্ছে কে লগ, যেটা আপনারা লাস্ট ক্লাসে দেখছেন যে কত লাইনের কোড আমাদের লিখতে হবে। এরপরে আমরা বের করবো হচ্ছে এফোর্ট, যে কত ম্যান পাওয়ার লাগতেছে আমাদের। এবং এরপরে আমরা শিডিউল এবং টিম বের করব, যেখান থেকে আমরা টিম থেকে এটার কস্ট এবং বাজেটটা বের করতে পারবো। এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এর আগে আমাদেরকে কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। তো একদম বেসিক ফর্মুলা কি, কোকোমো ফর্মুলা হচ্ছে এফোর্ট বের করার সূত্র হচ্ছে এ, এবং আমাদের কে লগ টু দি পাওয়ার বি। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, এই অঙ্ক বের করে এই এফোর্টটাকে বের করে ফেলতে পারবো। সিমিলারলি যদি টাইমের প্রয়োজন হয়, এখানে সি ইন্টু এফোর্ট টু দি পাওয়ার ডি। এই এই হচ্ছে নর্মাল বেসিক ফর্মুলা এফোর্ট এবং টাইম বের করার। এখন এই যে এ বি সি ডি, এই এ বি সি ডি কি জিনিস? এ হচ্ছে আমাদের বেস এফোর্ট, একটা ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে। বি হচ্ছে একটা সাইজ এফেক্ট, যে আমার কোডের সাইজ যদি বাড়ে তাহলে আমার ভ্যালুও বাড়বে, এটার জন্য তারা একটা ভ্যালু প্রোভাইড করবে। সি হচ্ছে টাইমের বেস, যে আমার ধরেন যে একটা বেস বলে দিচ্ছে যে 2 মাস লাগবে এতটুকু কোডের জন্য। আর শিডিউল গ্রোথ, এটাও সেম অ্যাডজাস্টমেন্টের জন্য দিচ্ছে। তো এই ভ্যালুগুলো আমি আসলে কোথা থেকে কিভাবে পাবো, এবিসিডির ভ্যালুগুলো কিভাবে পাবো? এই এবিসিডির ভ্যালুগুলো আমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিচ্ছে, এই মডেলের মধ্যেই এবিসিডির ডিফাইন ভ্যালু দিয়ে দিচ্ছে। তো আমাদের এই কোকোমো মডেলের ক্ষেত্রে আমাদেরকে 3 টাইপের প্রজেক্ট আমরা সাধারণত ডিক্লেয়ার করি। একটা হচ্ছে অর্গানিক প্রজেক্ট, একটা সেমি ডিটাচ প্রজেক্ট, একটা হচ্ছে এমবেডেড প্রজেক্ট। আপনার যে প্রজেক্ট, আপনি এখন এই 3 টাইপের মধ্যে যে কোনো একটার মধ্যে ফেলতে হবে, যে আমারটা কি একদম সিম্পল প্রজেক্ট কিনা, যে সিম্পল লগ ইন রেজিস্ট্রেশন প্যানেল, তাহলে আপনি বলবেন এটা অর্গানিক। ঠিক আছে, যদি এটা একটা কমপ্লেক্স সিস্টেম হয়, কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম, তখন আপনি বলবেন যে এটা সেমি ডিটাচ প্রজেক্ট। আপনারটা যদি এটা আরো বেশি কমপ্লেক্স হয়, তখন আপনি বলবেন এটা একটা এমবেডেড প্রজেক্ট। এখন আপনার প্রজেক্টটাকে এই 3 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরিকে আগে চিন্তা করতে হবে, যে এই প্রজেক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। যেমন এই যে এখানে যদি আপনার যদি এক্সপিরিয়েন্স টিম থাকে, আপনার কনস্ট্রেন্ট যদি লো থাকে, একদম বেসিক কোনো অ্যাপ্লিকেশন হয়, তখন আপনি এটাকে চিন্তা করলেন যে ঠিক আছে আমার এটা অর্গানিক প্রজেক্ট হিসেবে চিন্তা করতেছি। সিমিলারলি আপনার যদি টিমের মধ্যে হায়ার লেভেলের টিমের লোক স্কিলের লোক থাকে, লোয়ার স্কিলের লোক থাকে, যেটা মিক্স স্কিলের লোক থাকে, এবং এটা মনে করেন মোটামুটি একটা ইন্টিগ্রেশন থাকবে, এত হাই লেভেলের কোনো কিছু না, আবার মিডও না। ঠিক আছে, তো এটা হচ্ছে তখন আপনি সিমিলিটে চিন্তা করলেন। একেবারে কমপ্লেক্স হলে পরে তখন আপনি ইমিডিয়েট চিন্তা করবেন। তো এই কমপ্লেক্স, এইটার উপর ডিপেন্ড করে কি করবেন, আপনি এবিসিডি নির্ধারণ করবেন। যদি আপনারটা এই অর্গানিক হয়, তাহলে পরে এখানে এ এর ভ্যালু হবে 2.4। আপনার লাইনস অফ কোড তো আপনি জানেন কত হবে, এবং বি এর ভ্যালু হবে 1.05। সিমিলারলি টাইমের ক্ষেত্রে সি হবে 2.5 এবং ডি হবে 0.3। এটা দিয়ে আপনার অঙ্ক করে বের করে ফেলতে পারবেন এফোর্ট এবং টাইম। বুঝতে পারছেন? তো আগে প্রজেক্ট টাইপ ডিক্লেয়ার করবেন, সেই অনুযায়ী এবিসিডি
গুলা অনুযায়ী অঙ্কটা করে ফেলতে হবে। অঙ্ক তো মনে হয় আমরা সবাই পারি, শিবাত স্যার শিখাইছে, সোহেল বাবু স্যার শিখাইছে, আসতেছে মানতে। হুম। তো এই হইলো বিষয় কোকোমা মডেলের। আমাদের এফোর্ট বের করার সূত্র এটা, টাইম বের করার সূত্র এটা, যেটা হচ্ছে মান্থে আসবে, এবং এফোর্ট হচ্ছে পার্সন মান্থে আসবে, পিএম। এভারেজ স্টাফিং হচ্ছে টিমের কাউন্ট, টিমের সাইজটা আসবে কতজন, 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু বলে দিবে না যে 8 ডেভেলপার লাগবে, এখানে আপনাকে ভাগ করে নিতে হবে কতজন লাগবে অ্যাকচুয়ালি। এবং এটা হচ্ছে কস্ট, আপনার স্যালারি অনুযায়ী আপনি গুণ দিলে পরে টোটাল কস্ট পেয়ে যাবেন যে 8 জনের স্যালারি কত হইতে পারে। আচ্ছা, তো সাধারণত আপনাদের যেটা হয়, আপনার যত সাইজটা বাড়ে, এটা হচ্ছে কে লগ, যদি আমরা এক্স এর কে লগ চিন্তা করি, যদি আপনার লাইনস অফ সাইজ যদি বাড়ে, তাহলে আপনার দেখবেন এফোর্টও বাড়তেছে, মানে যত বেশি লাইন লিখবেন আপনার এফোর্টও তত বেশি দিতে হবে। এটা হচ্ছে এই গ্রাফটা এটাই বোঝানোর চেষ্টা করতেছে আর কি, যে আপনার কোড বেশি এফোর্টও বেশি। বুঝে গেছে? তো এই হচ্ছে বেসিক সূত্র, এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এফোর্টের ক্ষেত্রে আপনার বেস এফোর্ট এবং স্কেল ফ্যাক্টর প্রয়োজন, আপনার টাইমের ক্ষেত্রে আপনার টাইমের বেস এবং সিজুয়াল এক্সপোনেন্ট প্রয়োজন। ঠিক আছে? আর এটা হচ্ছে ইয়ার টি এর ভাগ, আর এটা হচ্ছে ইয়ের দিয়ে রেট। এটা আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো। ধরেন আমরা একটা অর্গানিক মোডের একটা এক্সাম্পল ধরতেছি, যে এখানে আমাদেরকে 8,000 লাইনের কোড লিখতে হবে। 8,000 লাইনের যদি কোড লিখতে হয়, আমরা ধরে নিতেছি যে এটা একটা বেসিক প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই আমরা একদম অর্গানিক মডেলের যে ভ্যালু এ বি সি ডি এর ভ্যালু, এটা আমরা ফিক্স করে ফেলছি। তো সেই অনুযায়ী আমরা যদি কম্পিউট এফোর্ট করি, ই এর ভ্যালুতে বসাই দিলাম ইউ ইকুয়াল টু 2.4, এই যে এ এর ভ্যালু 2.4, আমার লাইনস অফ কোড হচ্ছে 8, সো লিখলাম 8 টু দি পাওয়ার 1.05, যেটা অলরেডি ডিফাইন। তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 21.3 পার্সন মান। এটা হচ্ছে একজন মানুষ ধরেন যে 21.3 মান ধরে যদি কাজ করে, তাহলে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলতে হবে। বুঝে গেছে? ওকে। তো এখন ধরেন টাইমের ক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি, টি ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার ডি। তো এখানে সিমিলারলি ভ্যালু বসায় দেওয়া হয়েছে, আপনি মান্থ পেয়ে যাবেন যে 8 মান্থে আমার এটা কমপ্লিট হবে। এখন টিম সাইজটা তাহলে কত হওয়া উচিত? আমার এফোর্ট দিতে হবে 21.3 পার্সন মান্থ, ভাগ দিতে হচ্ছে কত দিন টাইম, তাহলে আমার এভারেজে 3 জন পার্সন প্রয়োজন। এই হচ্ছে সিম্পল অঙ্ক। তার কোনো কনফিউশন? আসতেছি, পারবেন অবশ্যই, করতেই পারেন, এটা আপনার উপরে, মানে এটা আপনার লাগবে আর কি, এই একটা আইডিয়া দেওয়া হয়েছে। সো এখানে একটা আইডিয়া দিচ্ছে যে আপনার হচ্ছে 421.3 পিএম, 8 মাস, এবং টিম সাইজ এভারেজে 3 জন লাগবে। একই এক্সাম্পল, সেমি ডিটাচ মোডের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আপনার প্রজেক্টটা হইতেছে সেমি ডিটাচ একটা প্রজেক্ট, তখন আপনার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তখন এ ইকুয়াল টু 3.0, মানে ওই অনুযায়ী ভ্যালুটা আসবে, আপনার একটু বেশি কোড লিখতে হচ্ছে যেহেতু সেমি ডিটাচ। তো সেই ক্ষেত্রে আপনার এই একই ক্যালকুলেশন ফলো করে দেখেন যে আপনার ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে, যে আগে ছিল যেটা সেটা এখন 86.1 হয়ে গেছে, এটা মোটামুটি 12 মান্থের মতন হয়ে গেছে, এবং এভারেজে 7 জন আপনার টিম সাইজ লাগবে। একই অঙ্ক, একই ক্যালকুলেশন, জাস্ট আপনার ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে, যেহেতু এটা প্রজেক্ট টাইপ ডিফারেন্ট। একই এক্সাম্পল অ্যাগেইন, আপনার আরো আরো বড় একটা এক্সাম্পল, আরো কোড লিখতে হয়েছে 100 কে লক। ঠিক আছে? তো একই এক্সাম্পল একই কোড ইউজ করে আপনাকে এখন আরো বেশি এফোর্ট দিতে হয়েছে, আরো বেশি সময় প্রয়োজন, এবং টিম সাইজে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাগছে অনেক লাইন তো। হ্যাঁ, তা তো অবশ্যই, আমাদের তো আরো 2 জন জয়েন করছে, আরো একজন জয়েন করবে। ঠিক আছে, জয়েন করতেছে আর কি টিমে। এটা একটা সুন্দর কোশ্চেন করছেন, আমি এটা এক্সপেক্ট করতেছিলাম, যখন এটা আমরা বানাইছি তখন আমার মনে হয়েছে কোশ্চেনটা কেউ একজন করবে। এটা এখনো দিয়ে দেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, এটাই আর কি, আমি মনে করি দিয়ে দেওয়া উচিত। এখন দেখা যাক কোশ্চেন করার সময় আমার মাথায় তখন কি আসে। কনস্ট্যান্ট, মানে বুঝি না, মানে মুখস্থ করার তাহলে মানে হয় না, এটাই বলতে যাচ্ছেন? আচ্ছা, তো টাইম এবং টিম সাইজের বিষয়টা কি, আমাদের ডেভেলপমেন্ট টাইমের বের করার সূত্রটা ছিল হচ্ছে এটা, টি
ইকুয়াল টু সি ইনটু ই পাওয়ার ডি। এখানে একইভাবে আপনি সি এবং ডি এর ভ্যালু বসাই দিলে পরে আপনার ডেভেলপমেন্ট টাইম কতদিন লাগবে সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং এভারেজ টাইমও বের করার সূত্র হচ্ছে আপনি পেয়ে গেলেন হোয়াট এভার। তো দেখেন আপনার এখানে 86.1 পিএম লাগতেছে, 12 মান্থ লাগতেছে এবং 7 জন এভারেজ টিম লাগতেছে। এখানে স্টাফিং ওভার টাইম এটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু শুরুতেই যে একদম 7 জন লাগতেছে ওটা তা না। আপনি একদম শুরুতে ধরেন যে 2 জন দিয়ে শুরু করছেন মান্থ ওয়ানে, মান্থ টু তে দেখেন 4 জন নিছেন, যখন আপনার পিক টাইম তখন আপনি ধরেন যে 7-10 জন নিয়ে নিছেন। ঠিক আছে, আবার মনে করেন আপনার পিক টাইম শেষ 2 মাস 3 মাস পরে আবার যখন ক্লোজিং এর টাইম আপনি আস্তে আস্তে ম্যান পাওয়ার কমাচ্ছেন। অ্যাজ লাইক প্রথম দিকে আপনার মনে করেন রিকোয়ারমেন্টস লোক লাগতেছে, রিকোয়ারমেন্টস কালেক্ট করতে, বিজনেস অ্যানালাইসিস করতে, এরপরের দিকে আপনার লাগতেছে হচ্ছে কোড করতে, ডেভেলপারদের আনতে, এরপরে মনে করেন যে আবার আপনি লোক আনতেছেন হইতেছে আপনার ডেভঅপস এর অপারেশনে, মেইনটেনেন্সে, এগুলো লোক আনতেছেন। তো সবসময় যে আসলে 7 জন থাকবে ওটা তা না, আপনি এটাকে র্যান্ডমাইজ করে নিতে পারেন আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের আরেকটা মডেল আছে, এটা আমরা পরে আলোচনা করবো আরো ডিটেলস আর কি। তো 7-8 জনের মধ্যে যে আসলে 7-8 জনই যে ডেভেলপার হবে ওটা কিন্তু তা না। আপনার এখানে ভাগ করতে হবে, যে একজন প্রজেক্ট ম্যানেজার, একজন অপারেন্সে, একজন কোয়ালিটি শুরু করবে। এটা হচ্ছে আপনি আপনার মতন করে ভাগ করে নেবেন, যে সবার কাজই কিন্তু ভাগ করে করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার টিম এন্ড টিম সাইজ বের করা। সবকিছু মিলে, হ্যাঁ, সব মিলে, হ্যাঁ। আপনি চেক করতেছেন কেন, এটা কেমন কথা? হ্যাঁ, হ্যাঁ, না না না, সবাই তো পুরোটা কাজ করে না, মানে সবকিছু ওভারলুক করতে হয় আর কি সিস্টেম অ্যানালিস্টে। হ্যাঁ অবশ্যই, কোনো শর্টকাট না, জাস্ট টাইপ করেন। চলে গেছে। ওকে। হ্যাঁ, আরে ওনার বাইরে দিবেন কেন, উনি তো প্রজেক্ট এক প্রজেক্ট বাদ দিয়ে অন্য প্রজেক্টে যাচ্ছে। আচ্ছা, তো এখানে যেটা বলছে কোকোমো মডেল যেটা করতেছে আপনাকে অঙ্ক করে একদম পারফেক্ট একটা ভ্যালু প্রোভাইড করছে। এখন এটা কিন্তু একটা ডিফল্ট ভ্যালু যে আপনি অঙ্ক করে বের করে ফেললেন। এটা কিন্তু আসলে ক্যালিব্রেশন করতে হবে আপনার অর্গানাইজেশনের জন্য, যেটা আসলে যে ফিট করবে ওটা কিন্তু তা না। আপনার অর্গানাইজেশন দেখা গেছে যে আপনার টিম এত পরিমাণ কোড লিখতে পারে না, হইতেই তো পারে, তাই না? আপনার সবার ক্যাপাবিলিটি তো এক না, সফটওয়্যার ক্যাপাবিলিটি এক না, সব পার্সোনাল ক্যাপাবিলিটি একরকম না। এটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে এই মডেলটাকে কি করতে হবে, আপনাকে আবার অ্যাডজাস্ট করে বের করতে হবে যে এই যে এ বি সি ডি আপনি যে করতেছেন, ভ্যালু গুলো দিতেছেন, এর উপরেই তো বের হচ্ছে। এই এবিসিডিটাকে আপনার অর্গানাইজেশনের জন্য টিউন আপ করতে হবে। মনে করেন প্রথম দিনবার অঙ্ক করলেন, অঙ্ক করে দেখলেন যে ঠিক আছে এবিসিডি অনুযায়ী আমি এতটুকু পিছাই, আমার 8 মাসের দরকার ছিল, আমি আমার যেটা 10 মাস লাগছে, তাহলে আপনি হচ্ছে টাইমের ফ্যাক্টরটা চেঞ্জ করবেন যে কত দিলে পরে আমার 8 মাসে আসে। সেইভাবে করে আপনাকে এই প্রজেক্ট গুলোর অনুযায়ী আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ক্যালিব্রেট করতে হবে যে আমার প্রজেক্টের জন্য টাইম ফ্যাক্টর আমি কত দিব। এই যে আপনি এবিসিডির ভ্যালু আমরা বের করলাম না একটু আগে, মানে ছিল আর কি, একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, এই যে এটা একটা ভ্যালু কিন্তু আমার ডিফল্ট দিয়ে দিচ্ছে। এখন আপনার টিমের জন্য যে এটা যে আসলে 2.4 হবে, এটা কিন্তু আসলে ওই ভদ্রলোক কি জানবে? তা কিন্তু জানবে না। হ্যাঁ, আপনার এটা আপনার আপনার মনে করেন যে শিডিউল নিয়ে, টাইম বেস নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, তখন আপনি সি এর ভ্যালু, ডি এর ভ্যালু অ্যাডজাস্ট করবেন যে কত দিলে আমার হইতেছে, আমার যেটা মিলল, আমি 10 মাসে করছি 10-এ আসে। মানে আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, তৈরি করে দেখলেন যে এই অঙ্কের সাথে এখানে গ্যাপ আসছে, আমার অঙ্কে আসছে 8, আমার লাগছে 10। ঠিক আছে, সো আপনি তখন এই সি এর ডি এর ভ্যালু টাইম দিয়ে অ্যাডজাস্ট করবেন যে কত দিলে পরে আমার এখানে এই টাইমটা অ্যাডজাস্ট হয়। তখন আপনি নেক্সট প্রজেক্টের ক্ষেত্রে তত ভ্যালু দিয়ে আপনি আবার ক্যালকুলেট করবেন। হ্যাঁ, এটা ফেল হবে না, কাছাকাছি যাবেন। তো এরপরে আপনি অ্যাডজাস্ট করতে করতে একটা সময় ভালো একটা রেজাল্ট পাবেন। টিমটা যখন এক্সপিরিয়েন্স হবে তখন ওইভাবে আপনার ফ্যাক্টর গুলো অ্যাডজাস্ট করতে করতে যাবেন, তাইলে আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন। বুঝতে পারছেন? তো এই যে এবিসিডি দিতেছেন, আপনার নেটে সার্চ দিলে দেখবেন যে এবিসিডির কোনো ডিটেলস নাই, জাস্ট ফ্যাক্টর বলে দিচ্ছে। কিন্তু এবিসিডির কিন্তু আসলে এই টিউন আপের ক্ষেত্রে ফ্যাক্টর আছে। ঠিক আছে, বলেন। কিসের আপনাকে
লিখে দেখেন না, তাইলে তো বুঝে যাবেন, একবার সাবমিট করলে অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনি সাবমিটটা করেন না, ও দেখছেন। আচ্ছা, সো এটা হচ্ছে যে আমাদের কোকো মডেলটা আসলে পুরাটা সিস্টেমেটিক, এবং এটা পুরাটা পুরি ডিপেন্ড করতেছে আপনার কে লকের উপরে। আপনি যদি কে লক না জানেন, আপনার যদি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর গুলো ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনার কোকো মডেল ভালো কাজ করবে না। তো আপনার কে লকের অ্যাডজাস্টমেন্ট আপনার ভালোভাবে এস্টিমেট করতে হবে, একটা কাছাকাছি এস্টিমেট করতে হবে, এবং অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর গুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে আপনারা, তাহলেই আসলে আপনার এই কোকো মডেলটা ভালো কাজ করবে। আদারওয়াইজ যদি আপনার কে লক ঠিক না থাকে, ক্যালিব্রেশন ঠিক না থাকে, তাহলে কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না। কে লকরা ডেভেলপার বলতে পারে, ওই যে আপনার 5টা টেকনিক আছে, ওই অনুযায়ী ই করবেন। সবই টেকনিক। আচ্ছা, তো এখন আসে হচ্ছে ফাংশনাল পয়েন্ট অ্যানালাইসিস। আমাদের মনে আছে কিনা লাস্ট ক্লাসে আমরা ফাংশনাল পয়েন্ট ফাইন্ড আউট করা শিখছিলাম। ইআই, ইও, ইকিউ, ইআইএলএফ, ইআইএফ, ইনপুট আউটপুট দেখানো, সার্চ করে দেখানো, ঠিক আছে। তো ফাইলে ডেটাবেজে রাখা এবং এক্সটার্নাল এন্টিটির সাথে এক্সাম্পল বের করা। তো এখান থেকে একটা শর্টকাট আছে যে আপনি ফাংশনাল পয়েন্ট দিয়ে কি করতে পারেন, আপনি প্রোডাক্টিভিটি বের করতে পারেন। আপনার মনে করেন যে কোডাররা একটা ফাংশনাল পয়েন্টের উপরে, মনে করেন যে আপনার লগ ইন ফাংশনালিটি তৈরি করতে আপনার পুরো টিমে 3 ঘন্টা টাইম লাগে, তাইলে পরে আপনি এখান থেকে একটা এস্টিমেট এফোর্ট বের করতে পারবেন যে লগ ইন ফাংশনালিটির উপরে আমার 3 আওয়ার টাইম লাগবে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা ফাংশনালিটির উপরে আপনি কি করতে পারেন, এরকম একটা আইডিয়া করতে পারেন যে আমার কতটুকু কতক্ষণ কোড করতে হবে, কত টাইম আমার প্রয়োজন আছে, সেইখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাডজাস্টমেন্টটা বের করতে পারেন। তো দিন শেষে আপনাকে কতটুকু কোড করতে হবে, কতক্ষণ ধরে কোড করবেন, সেটাকে আপনার বের করতে হবে। বুঝে গেছে? তো এই হলো বিষয় যে আপনার যদি 150টা ফাংশনাল পয়েন্ট থাকে, সাপোজ আপনার প্রোডাক্টিভিটি যদি হয় পার ফাংশনাল পয়েন্টে 10 ঘন্টা, তখন আপনি সিম্পল গুণ দিয়ে দিলে দেখবেন যে 1500 ঘন্টা টাইম লাগতেছে। সিম্পল, বুঝে গেছে? তো বিভিন্ন ভাবে আপনি এফোর্ট বের করতে পারেন। তো এফোর্ট বের করতে পারলে আপনার কস্টিং চলে আসবে। অনেকগুলা টেকনিক আছে না, অনেকগুলা টেকনিক আছে, তো এর জন্য সুবিধা না আপনাদের জন্য যে আপনারাই তো ম্যানেজার একসময়। ছিল, এখন তো কোডেই যাইতে পারলাম না আমরা। আচ্ছা, এখন হচ্ছে ইউএফপি। আমরা লাস্ট ক্লাসে আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট পড়ছিলাম, মনে আছে কি আপনাদের? আমরা বারবার মেনশন করছিলাম যে এটা আনঅ্যাডজাস্টেড, যে আমরা এই এক্সটার্নাল ইনপুটকে কাউন্ট করছি 5 দিয়ে, যে আমার 5টা এক্সটার্নাল ইনপুট আছে, জাস্ট ওয়েট এভারেজ ধরে গুণ করে দিছি, ঠিক আছে। এটা মনে আছে আপনাদের? নেক্সট লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে আমার ইআই টাইপের আছে 5টা, আমার ওয়েট ধরলাম এভারেজ, তাইলে পরে 20, এরকম ভাবে যে কয়টা আছে টোটাল মিলাইয়া ধরেন 17, ঠিক আছে। এটা ছিল আমাদের আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট। এটা তো মনে পড়ছে, লাস্ট ক্লাসের টপিক এটা। তো এখন আমরা এখান থেকেও কি করতে পারি, আমরা ওই ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটাকে অ্যাডজাস্ট করতে পারি। ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কিভাবে অ্যাডজাস্ট করে? লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে ইউএফ, এখানে আমরা ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অ্যাড করবো আমরা বলছিলাম। তো এই ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর অ্যাড করতে গেলে সূত্র হচ্ছে এটা, VF equal to 0.65 plus 0.01 sum of functional interface। তো এই ফাংশন ইন্টারফেসটা কিভাবে আমরা বের করব, এই বের করার সূত্রটাই হচ্ছে আমরা এখন দেখব। আপনাদের কি আছে, আমাদের হচ্ছে 14টা ফ্যাক্টর রেটিং আছে, 14টা, ঠিক আছে। এই 14টা ফ্যাক্টর কি করে, মানে এই সিস্টেম কমপ্লিসিটি কিরকম, একটা সিস্টেম আপনি চিন্তা করতেছেন, এই সিস্টেম কমপ্লিসিটি কতটুকু রেটিং করতে হবে 0 থেকে 5 এর মধ্যে, যে এইটার ডিফিকাল্টি হইতেছে ধরেন 3, ডিফিকাল্টি হচ্ছে 4, একটা রেটিং করতে হবে। এটার পারফরমেন্স কিরকম হবে, ইউজেবিলিটি কিরকম হবে, স্কেলেবিলিটি কিরকম হবে, এই 4টা বিষয় সে হচ্ছে অ্যাডজাস্ট করে, ঠিক আছে। আপনি তো আনঅ্যাডজাস্টেড ফ্যাক্টরটা পাইছেন, পাওয়ার পরে এখন কি করতে হবে, আমাকে এই ভ্যালু অ্যাডজাস্ট করতে হবে, যে এটা বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে, ঠিক আছে। তো এই যে রেটিং কততে করব, প্রত্যেকটা ভ্যালুকে 14টা ফ্যাক্টরকে রেটিং করব হচ্ছে 1 থেকে 0 থেকে 5 এর মধ্যে,
বুঝে গেছে? তো এই 14টা ফ্যাক্টর কি কি? এই 14টা ফ্যাক্টর হচ্ছে এই 14টা। ওকে, তো ডেটা কমিউনিকেশন, যে আপনার সিস্টেমের মধ্যে কি থার্ড পার্টি এপিআই কল করা হয় কিনা, কি পরিমাণ কল করা হয়, আপনি তখন ভাগ বলবেন যেটা 5 4 3 হোয়াট এভার, একটা রেটিং দিবেন। তারপরে আপনার এখানে কি ক্লাউডে নোটস আছে কিনা, বিভিন্ন সার্ভার ডেটা যায় কিনা, 2 3টা সার্ভার আছে কিনা, না থাকলে জিরো, থাকলে 2 3 দিবেন যত আপনার রেটিং অনুযায়ী। ঠিক আছে। পারফরমেন্স, এটা কি লাইভ ট্রেডিং অ্যাপ্লিকেশন, লাইভ আপডেট হয় কিনা, বা রেসপন্স টাইম কিরকম আপনি চাচ্ছেন, অনেক বেশি ফাস্ট চাচ্ছেন কিনা, এটা এভারেজ ধরে আপনি কি করবেন, এটা রেট করবেন। আপনার সিস্টেমে কি হেভিলি ইউজ কোনো কনফিগারেশন আছে কিনা, তারপরে আপনার এখানে ট্রানজিশন রেট আছে কিনা, যে হাই ভলিউমে বা পিক লোডে এটা কোনো কিছু আপডেট করতে হবে, যেমন আপনার অ্যাডভাইজিং এর সময় পিক লোড হয়ে যায়, ডাউন হয়ে যায়, এরকম কোনো কিছু আছে কিনা, যে হঠাৎ করে রেট বাইরে যাবে বা কমে যাবে এরকম। ডেটা এন্ট্রি ফর্ম কিরকম আছে, যে ডেটা এন্ট্রি হবে, তারপরে এন্ড ইউজার এফিসিয়েন্সি কিরকম চাচ্ছেন, লাইভ ইনভেন্টরি আছে কিনা। ঠিক আছে, ইনভেন্টরি বলতে মানে অটো আপডেট হবে কিনা, যেমন অ্যাডভার্টাইজিং এর সময় সিট অটো আপডেট হয়ে যায় না, দেখছেন না এবার, এরকম অপশন আছে কিনা, কমপ্লেক্স কোনো প্রসেসিং আছে কিনা, তারপরে আপনার এখানে কোনো কোড কি রিউজ করতে পারবেন কিনা, ইনস্টলেশন কি ওয়ান ক্লিক করলে ইনস্টল হয়ে গেল এরকম কিনা, নাকি এটা জাস্ট বসাইলে হয়ে যাবে, এটা তো রেট করতে হবে জাস্ট। ঠিক আছে। তারপরে ব্যাকআপ সিস্টেম কি অটো হবে কিনা, আপনার কি একটাই সাইট নাকি এই সাইটেরও গ্লোবাল ব্রাঞ্চ আছে, অনেক ব্রাঞ্চ আছে, এগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, মাইক্রো সার্ভিস কিনা। এই 14টা পয়েন্টকে আপনার রেটিং করতে হবে কত দিয়ে, ওই 0 থেকে 5 পর্যন্ত, 14টাকে, তাইলে আপনি টোটাল ম্যাক্সিমাম কিন্তু আপনি 70টা পারবেন, 70 হবে। ঠিক আছে, আর যদি সবই জিরো দেন তাহলে তো জিরো, 70 দিলে ওই যে অঙ্কতে বসাই দিবেন। হ্যাঁ, ধরেন আপনাদের টোটাল ফ্যাক্টর মিলায় আসতে হচ্ছে 40। ঠিক আছে, তো তাইলে আপনি কি করবেন, এই 40কে গুণ দিবেন 0.40, যে 0.01, এটাকে যদি আপনি 40 দ্বারা গুণ দেন, 40 × 0.01, তাহলে 0.40 হয়। ঠিক আছে, আমাদের বেজ হচ্ছে 0.65, তাহলে আপনার ফাইনাল বিএফ কত, 1.05। বুঝে গেছে? এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক, আপনি যা যোগ করে এটা বাইর করছেন, জাস্ট এখানে বসাই দিলেই কিন্তু বের হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, তো এই যে 1.05 পাইলাম, আমার আনঅ্যাডজাস্টেড ফাংশনাল পয়েন্ট ছিল হচ্ছে 79, মনে আছে একটু আগে ছিল 79। আমরা এখন এই যে ক্যালকুলেশন, এই 14টা ফ্যাক্টর ক্যালকুলেট করে দেখলাম যে আমার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হচ্ছে 1.05। তাহলে এখন আমাকে কি করতে হবে, ফাংশনাল পয়েন্ট বের করতে হবে। আমার এটা ছিল 79, ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হচ্ছে 1.05। এখন হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট ফাংশনাল পয়েন্ট, মানে আমি মেইন ফাংশনাল পয়েন্ট যেটা, সেটাকে বের করব। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটা, ইউএফপি ইন্টু ভিএফ। আনঅ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ছিল 79, আমার ভিএফ হচ্ছে 1.05, তাহলে ফাংশনাল পয়েন্ট হচ্ছে 82.95, এটাকে আমরা 83 ধরছি, 83 ফাংশনাল পয়েন্ট। বুঝে গেছে? কোনো কনফিউশন? জাস্ট অঙ্ক, এই গুণ করা যোগ করা, এর মধ্যে সি প্লাস প্লাস এরকম অঙ্ক করা করাই নাই আমার মনে পড়ে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ হ্যাঁ, না প্রথমে তো আনঅ্যাডজাস্টেড ফ্যাক্টর পয়েন্ট পাইলেন, ঠিক আছে, তারপরে দিয়ে অঙ্ক করে বের করলেন, দুইটাই তো অঙ্ক করে বের করলাম, করে এখন জাস্ট এখানে বের করলাম, বসাই দিলাম। তো এখন এখান থেকে ফাংশনাল পয়েন্ট থেকে আমরা কি করব, আওয়ার্স বের করতে পারি, যে এত ঘন্টা আমার প্রয়োজন হয়, মানে আমার পার ফাংশনাল পয়েন্টে 10 আওয়ার্স আমি বের করতে পারি, একটা লগ ইন মডিউল জয়েন 10 ঘন্টার প্রয়োজন হয়, এরকম ভাবে আমার তাহলে টোটাল আওয়ার্স কত লাগবে, 830। কংগ্রাচুলেশনস। না, আমরা সাধারণত 160 মান্থ হিসাব করলে 160 ধরে নিই, 9টা 5টা ধরে নিই, অফিস হিসাব করে মান্থে আমার 160। না, এটা বলে দিবে যে আপনার টিমের জন্য কত, এটা তো আপনার বুঝতে হবে আর কি, এটা ধরেন যে ধরে নিছি। আচ্ছা, তো এইখানে আমার দেখেন নরমালি 79 ছিল, আমার এই ভিএফ ক্যালকুলেশন করার পরে কিন্তু আমার বেড়ে গেছে, অ্যাডজাস্টমেন্টটা 83 হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু 79 ছিল, অ্যাডজাস্টমেন্ট করার কারণে 83 হয়ে গেছে। তো এটা আপনাকে কাছাকাছি নিয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, এটাই লাস্ট লেকচার। সো পার্সন আওয়ার এবং পার্সন মান্থ, কিছু কিছু জায়গায় হচ্ছে পার্সন মান্থ হিসাব করে,
আবার বাইরের কান্ট্রিতে ম্যান আওয়ার হিসাব করে। আমাদের বাংলাদেশের কালচার হচ্ছে আমরা মান্থলি টাকা দিই, ঠিক আছে, আর বাইরের কান্ট্রিতে হচ্ছে আওয়ারলি টাকা দেয়। তো এটা হচ্ছে আমরা সাধারণত 160 ম্যান আওয়ার ধরি, যে এভারেজে একটা মানুষ হচ্ছে এভারেজে 4 সপ্তাহ প্রতি মাসে এবং 40 ঘন্টা পার উইকে কাজ করে, এই হিসাব করে আমরা 160 ম্যান আওয়ার ধরি, ঠিক আছে। তো আপনার যদি আওয়ারে কনভার্ট করতে হয় মান্থ থেকে আপনাকে আওয়ারে 160 দ্বারা ভাগ করে নিতে হবে আর কি, তাহলে পরে আপনি আওয়ারে পাই যাবে। হ্যাঁ, এরকম ধরতে পারেন। না, ডিপেন্ড করে। এটা জানি না, এটা বলতে পারি না, এটা ডিপেন্ড করে, কখনো কোনো কাজই করি না, আবার কখনো কাজ করি। আচ্ছা, এখন আসে হচ্ছে ইউজ কেস পয়েন্ট। ইউজ কেস পয়েন্টটা কি? আমাদের তো বিভিন্ন ইউজ কেস আমরা বানানো শিখছি। অ্যাক্টর মনে আছে? এক একটা এরকম ওভাল দিয়ে লিখতাম, এই অ্যাক্টর এটা করতে পারবে, এই অ্যাক্টর এটা করতে পারবে, সেটা থেকে কি হবে আমি আসলে বের করব আমার এফোর্ট কত, ঠিক আছে। তো এখানে আমার কি কি লাগবে? আমার বেস লাগবে, অ্যাক্টরস লাগবে এবং ইউজ কেস গুলা লাগবে। আমি জানি আমার সিস্টেমের অ্যাক্টর কারা এবং আমার ইউজ কেস কি কি আছে। এটার উপরে আমরা ইউইউসিপি ক্যালকুলেট করব, তারপরে আমরা টিসিএফ এবং ইএফ বের করব এবং লাস্টে আমাদের এফোর্ট বের করব, ঠিক আছে। আরেকটা অঙ্ক আর কি, এটা আমরা ইউজ কেস থেকে বের করতেছি, আগেরটা শেষ। এটা একটা নতুন আরেকটা অঙ্ক, যে ইউজ কেস এবং অ্যাক্টর থেকে কিভাবে বের করতে পারি। তো প্রথমে হচ্ছে আমাদের কি লাগবে, ইউইউসিপি বের করতে গেলে আমার হচ্ছে আনঅ্যাডজাস্টেড অ্যাক্টর গুলাকে লাগবে এবং আনঅ্যাডজাস্টেড ইউজ কেস গুলাকে লাগবে। এটা হচ্ছে একটা অঙ্ক ফর্মুলা, যে ফর্মুলা ইউজ করে আমরা ইউইউসিপি বের করব। সেখান থেকে আমরা টিসিএফ মানে অ্যাপ্লাই টেক এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর, যেরকম যে ভিএফ বের করলাম সেরকম একটু অ্যাডজাস্ট করব এবং তারপরে হচ্ছে আমি এফোর্ট বের করব, ঠিক আছে। এখানে ডিটেলস দেওয়া আছে যে এনভায়রনমেন্ট ফ্যাক্টর কি কি, টেকনিক্যাল ফ্যাক্টর কি কি, জাস্ট এটা একটা ম্যাথ, একটা অঙ্ক করলে বোঝা যাবে। ওকে, সো সবার প্রথমে হচ্ছে ইউএডব্লিউ, এটা মানে হচ্ছে অ্যাক্টর। ইউএডব্লিউ নিয়ে কাজ করতে গেলে আমাকে অ্যাক্টর বুঝতে হবে। অ্যাক্টরটা কি? আমাকে আগে বের করতে হবে এই তিনটার উপরে, সিম্পল, এভারেজ, কমপ্লেক্স। সিম্পল এর ওয়েট হচ্ছে 1, এভারেজ হলে 2, কমপ্লেক্স হলে 3। তো আপনার সিস্টেমকে কি করতে হবে? সিস্টেমে সিম্পল অ্যাক্টর কারা কারা আছে সেটাকে বের করতে হবে। ধরেন আপনার সিস্টেম হচ্ছে কোনো 1x বারকোড স্ক্যানার এপিআই আছে, তো সেই ক্ষেত্রে আপনি লিখবেন আপনার কাউন্ট হচ্ছে 1। আপনার সিস্টেমে যদি একটা পেমেন্ট গেটওয়ে থাকে, তাইলে পরে আপনার পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনার লিখলেন হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, যেটা হচ্ছে এভারেজ আপনার একটা অ্যাক্টর। তারপর হচ্ছে ধরেন যে আপনার হিউম্যান ইউজার আছে 2 জন, কাস্টমার এবং অ্যাডমিন। তো হিউম্যান ভাই গুই, যে গুই হচ্ছে আপনার 2 জন আছে, ওয়েট দিলেন 3, এটা ফিক্সড 1 2 3। সিম্পল হলো 1, এভারেজ হলে 2, কমপ্লেক্স হলে 3। তো সিম্পলের ক্ষেত্রে কারা, যদি সিস্টেম বা এপিআই টাইপের হয় তাহলে পরে সিম্পল, যদি আইপি দ্বারা কোনো কানেকশন করতে হয় সেক্ষেত্রে এভারেজ, আর যদি হিউম্যান হয় তাহলে কমপ্লেক্স। এইভাবে আপনাকে কি করতে হবে, আপনার সিস্টেমের অ্যাক্টরকে বের করতে হবে, অ্যাক্টর দ্বারা ওয়েট দিয়ে গুণ করতে হবে। সংখ্যা মানে পার্সন না, কিন্তু সংখ্যা। অ্যাক্টর কারা কারা, এখন এখানে কাস্টমার তো অনেক হইতে পারে, তাই না? ওইটা না, জাস্ট কাস্টমার টাইপ। কাস্টমার এক মানে কাস্টমার টাইপ একটা, ইউজার টাইপ আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরকম স্টুডেন্ট ফ্যাকাল্টি হলে 2। হ্যাঁ, এটা কমপ্লেক্স, হিউম্যান টাইপের কিছু যদি হয় যে ইন্টারেক্ট করতেছে ওয়েব এর মাধ্যমে, সে কমপ্লেক্স। এখানে 2, এই যে কাউন্ট 2। মাল্টিপল অ্যাক্টর বলতে আরো যদি 3টা থাকতো তাহলে 3 দিতেন, হিউম্যান অ্যাক্টর যদি হতো কাউন্ট বাড়বে, যত হিউম্যান অ্যাক্টর। ওয়েট ঠিক থাকবে, ওয়েট সেম 1 2 3। তো এটা থেকে আমরা ইউএডব্লিউ বের করলাম। দেন আমাকে বের করতে হবে ইউজ কেস। তো ইউজ কেসও সেম, যদি আপনার আগে বের করতে হবে যে এখানে আমার প্রত্যেকটা ইউজ কেসে কতগুলো স্টেপ হইতে পারে, আপনারা রিকোয়ারমেন্টস থেকে দেখছেন যে এত স্টেপ হইতে পারে। যদি এটা সিম্পল মানে 3 স্টেপের কম হয় তাহলে এটার ওয়েট 5, এভারেজ হইলে পরে 10, কমপ্লেক্স হইলে 15। আপনার ইউজ কেস গুলাকে কাউন্ট করতে হবে যে আমার সিম্পল টাইপের ইউজ কেস কয়টা আছে, এভারেজ টাইপের ইউজ কেস কয়টা আছে, এরকম করে আপনাকে কাউন্ট বের করতে হবে। বুঝতে পারছেন? কাউন্ট বের করে যোগ করলে পরে কি পাবেন? ইউইউসিডব্লিউ পাবেন। তো আমি একটু আগে বের করছিলাম অ্যাক্টর, এখন বের করলাম ইউজ কেস। এই দুইটা যোগ করলে পরে আমরা একটা পয়েন্ট পাবো ইউইউসিপি, সেটা হচ্ছে 64। বুঝতে পারছেন এতটুকু? ওকে।
তাহলে এতটুকু গেল। এই ভ্যালুটা আবার আমাদের প্রয়োজন হবে অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে মেইন ভ্যালু। এখন আমি অ্যাডজাস্টমেন্ট করব। তো এটা হচ্ছে টেকনিক্যাল কমপ্লেক্সিটি ফ্যাক্টর। আবার সেম আমাকে 13টা ফ্যাক্টর দিছে, ঠিক আছে, 13টা ফ্যাক্টর দিছে, এই 13টা ফ্যাক্টরের আমার ওয়েট বের করতে হবে। হুম? এই যে ওয়েট 81 2 T2 1, মানে এখানে একটা ওয়েট দেওয়া আছে। এটা সাধারণত টিচাররা যেটা করে, টিচাররা সাধারণত একটা ভ্যালু দিয়ে দেয় যে টিসিএফ এর ভ্যালু এত, ঠিক আছে। তো আমি তো আগে বুঝাবো তো আপনাদেরকে, নাহলে তো আপনারা বুঝবেন না কই থেকে আসবে 13, তাই না? তো 13টা কিভাবে আসতেছে সেটার কারণ হচ্ছে এটা। আপনি সাধারণত দেখবেন অন্যান্য পিডিএফ টিডিএফ যদি দেখেন, স্লাইডে দেখেন, এইটা পাবেন না, ঠিক আছে। তো এটা ভ্যালুটা আসে হচ্ছে এইভাবে, প্র্যাকটিক্যাল লাইফে ভ্যালুটা এইভাবে আসে, এটার জন্য বোঝানোর জন্য, ঠিক আছে। তো টিসিএফ এর ভ্যালু পাইতে গেলে আমাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টিএফ এবং টিসিপি, যে ক্যালকুলেট টোটাল ফ্যাক্টর, এবং তারপরে আমি টিসিএফ বের করব। তো এটা কিভাবে বের করে, এটা একটা অঙ্ক দেখলে বোঝা যাবে। ধরেন যে আমার এটা ডিস্ট্রিবিউটর সিস্টেম, তাইলে পরে আমি এখানে 5 দিলাম, আমাকে 0 থেকে 5-এর মধ্যে আবার রেট করতে হবে আর কি। তো আমার এখানে থার্ড পার্টি সিস্টেম, আমি এটাকে ওয়েট করলাম 4 দিয়ে, এবং ওয়েট তো আগের ফ্যাক্টরে দেওয়াই আছে, তো এটাকে গুণ করলে পরে আপনি টোটাল ফ্যাক্টরটা পেয়ে যাবেন। একই অঙ্ক, জাস্ট গুণ করে যোগ করা। এবং এখানে ফর্মুলা দেওয়া আছে 0.6 প্লাস 0.01, এটা দিলে পরে আপনি টিসিএফ এর ভ্যালু পেয়ে যাবেন। এটা হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট। আপনার টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হবে 1.02। তো 1 এর উপরে যদি যায়, 1 এর উপরে যাওয়া মানে হচ্ছে আপনার এফোর্ট বাড়বে, যদি 1 এর নিচে থাকে এফোর্ট কমবে। এবার হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর, আপনার টিমের কি অবস্থা। টিমের অবস্থাটা কি, আপনার যদি মনে করেন পার্ট টাইম থাকে তাহলে আপনার -1, ডিফিকাল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে -1, এরকম ভাবে একটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিচ্ছে। একই রকম ভাবে আপনাকে আবার ওয়েট করতে হবে, একই রকম ভাবে ওয়েট করতে হবে যে আপনার ফ্যামিলিতে আছে কিনা, তাইলে পরে আপনার এটাকে 3 ধরলেন, অ্যাপ এক্সপিরিয়েন্স আছে কিনা 2 ধরলেন, এরকম করে আবার সেম ভাবে গুণ করে টোটাল ফ্যাক্টর বের করলেন। আবার সিমিলার ভাবে এখানে অঙ্ক করবেন, অঙ্ক করলে একটা 0.98, যেমন আপনি যদি পার্ট টাইম নেন, পার্ট টাইম নিলে আপনার কিন্তু মাইনাস কাউন্ট আসতেছে, ঠিক আছে। সো আপনার এনভায়রনমেন্টটা কিরকম সেটার উপরও একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। দেন আপনি এই ভ্যালু গুলাকে আপনি আবার বসাই দিবেন, ইউ ইউ এখানে ভ্যালুটাকে বসাই দিলে পরে আপনি কি পাবেন, এফোর্টটাকে পেয়ে যাবেন। জাস্ট ভ্যালু গুলাকে সূত্রের মধ্যে বসাই দিবেন, এটা অঙ্ক বসে মানে অঙ্ক ক্যালকুলেশন করলে পরে আপনি এফোর্ট পাবেন, এফোর্ট থেকে আপনি সবকিছু বের করতে পারবেন আর কি। তো এই হইলো বিষয়। হ্যাঁ শেষ। ওকে, এটা হচ্ছে আপনাদের পুটনাম মডেল। এটা হচ্ছে একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম যে প্রথম দিকে আমার বেশি প্রয়োজন হয়, এই মাঝখানের দিকে আমি বেশি ডেভেলপার প্রয়োজন হয়, এবং আস্তে আস্তে আমার ডেভেলপার কমতে থাকে। এটাকে আমরা বলি আসলে সাধারণত পুটনাম মডেল বা স্লিপ। বুঝে গেছে? শেষ তো, আর কয়টা আছে? অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা দেখবো না। না না না, যাও। হ্যাঁ হ্যাঁ বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনারা দেখি পাইছেন কি যেন বলে, ওই লোকটা নিয়ে কই গেলেন? হ্যাঁ, আরে সেটা বলি না, ওই যে চোরকে নিয়ে কই গেলেন? জিয়ার গেছিলেন থানায়? কি হইলো পরে থানায় যে? হ্যাঁ, আর পিরান নাই? ও আচ্ছা, রেকর্ড অফ করেন আল্লাহ।